ছায়া শিকারী, অভিশপ্ত লালগড়। মেহেরপুরের ঘটনার প্রায় 10 বছর পর প্রত্নতাত্ত্বিকদের মহলে একটা নতুন নাম ঘোরাফেরা করছিল, রুদ্র। মেহেরপুরের গল্পটা সে শুনেছিল, কিন্তু সে বিশ্বাস করত ওটা নিছকই মনগড়া কাহিনী। রুদ্রের নেশা ছিল বিশ্বের সবচেয়ে কুখ্যাত এবং ভুতুড়ে স্থানগুলো ঘুরে দেখা। তার মতে, ভয় হল মনের ভুল, আর ভূত হল বিজ্ঞানের ব্যাখ্যাতীত কিছু ঘটনা। সেই রুদ্র একদিন হাতে পেল একটা পুরনো ডায়েরি। ডায়েরিটা ছিল এক ব্রিটিশ অফিসারের, যিনি 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় নিখোঁজ হয়ে গিয়েছিলেন। ডায়েরির শেষ পাতায় কাঁপা কাঁপা হাতে লেখা ছিল, আমরা লালগড়ের অভিশাপ থেকে বাঁচতে পারলাম না। কুয়াশা নয়, ওটা ওদের নিঃশ্বাস। আলো নয়, ওটা ওদের চোখ। কেউ এখানে এসো না। লালগড় মানচিত্রে এই জায়গার কোনো নাম নেই। কোনো উপগ্রহ চিত্রেও এর অস্তিত্ব ধরা পড়ে না। শুধু স্থানীয় আদিবাসীদের মুখে মুখে ফেরে এক ভয়াবহ শহরের কথা, যেখানে ঢুকলে মানুষ আর মানুষ থাকে না। রুদ্রের রক্তে তখন রোমাঞ্চের নেশা। সে ঠিক করল, সে লালগড়ে যাবে। অনেক কাঠখড় পুড়িয়ে, আদিবাসী গাইডদের দ্বিগুণ টাকা দিয়েও কেউ তাকে লালগড়ের সীমানায় নিয়ে যেতে রাজি হল না। শেষ পর্যন্ত একজন বৃদ্ধ, যার এক চোখ অন্ধ এবং মুখে এক বিভীষিকাময় দাগ, সে রাজি হল। সে রুদ্রকে এক ঘন জঙ্গলের মুখে নামিয়ে দিয়ে বলল, এখান থেকে সোজা পথে হেঁটে যাও। যখন দেখবে গাছের পাতাগুলো আর সবুজ নয়, কালো হয়ে গেছে, বুঝবে তুমি লালগড়ের কাছাকাছি এসেছ। আর মনে রেখো, সূর্য ডোবার পর কোনো শব্দ করো না। রুদ্র একাই হাঁটতে শুরু করল। জঙ্গলটা অদ্ভুত। যত ভেতরে যাচ্ছে, ততই দিনের আলো কমে আসছে। গাছের পাতাগুলো সত্যি ধীরে ধীরে কুচকুচে কালো হয়ে যাচ্ছে। বাতাস ভারী হয়ে উঠছে। একসময় সে বনের শেষে একটা খোলা জায়গায় এসে পৌঁছাল। তার সামনে দাঁড়িয়ে আছে লালগড়। শহরটা লাল পাথরের তৈরি, কিন্তু দেখে মনে হচ্ছে ওটা যেন রক্ত দিয়ে স্নান করানো হয়েছে। চারপাশের বাতাস লালচে কুয়াশায় ঢাকা। গেটের ওপর বড় বড় অক্ষরে লেখা, পরিত্যক্ত, জীবিতদের জন্য নিষিদ্ধ। রুদ্র একটা দীর্ঘশ্বাস নিল। তার কাঁধে ভারী ব্যাগ, তাতে জিপিএস, স্যাটেলাইট ফোন, হাই পাওয়ার টর্চ, সব আধুনিক সরঞ্জাম। সে গেট পেরিয়ে ভেতরে ঢুকল। প্রথমেই যে জিনিসটা তার নজরে এলো, তা হল শব্দ। মেহেরপুর ছিল নিঃশব্দ, কিন্তু লালগড় গর্জন করছে। বাতাসের শোঁ শোঁ শব্দ, দূর থেকে ভেসে আসা আর্তনাদ, আর এক বিভৎস ফিসফিসানি, সব মিলিয়ে এক অসহ্য নরক। রাস্তার দুপাশে পুরনো জমিদার বাড়ি, ভাঙাচোরা, কিন্তু তাদের দেয়ালগুলো যেন কথা বলছে। রুদ্র হাঁটতে হাঁটতে শহরের কেন্দ্রে পৌঁছাল। সেখানে একটা বিশাল ফাঁকা চত্বর, আর তার মাঝখানে এক বিভৎস মূর্তি। মূর্তিটা এক নারীর, যার হাতগুলো ডানা হয়ে গেছে, আর মুখটা হাঁ করে আছে আকাশপানে। মূর্তির নিচে লেখা, ছায়া রানী, যিনি তোমাদের আত্মা গ্রহণ করবেন। রুদ্র হাসল। ছায়া রানী? যত সব আবর্জনা! সে তার স্যাটেলাইট ফোনটা বের করল। সিগন্যাল নেই। জিপিএস অচল। টর্চ জ্বলছে না। হঠাৎ তার চারপাশের লাল কুয়াশা আরো ঘন হল। দিনের আলো নিমেষেই হারিয়ে গেল। হঠাৎ তার কানের কাছে কেউ ফিসফিসিয়ে বলল, তুমি দেরি করে ফেলেছ, রুদ্র। রুদ্র চমকে পেছন ফিরল। কেউ নেই, শুধু তার নিজের ছায়াটা লাল কুয়াশায় অদ্ভুতভাবে দীর্ঘ হয়ে পড়েছে। সে আবার সামনে তাকাল। মূর্তির চোখ দুটো যেন নড়ে উঠল। সে দৌড়াতে শুরু করল, কিন্তু যে রাস্তা দিয়ে সে এসেছিল, সেটা খুঁজে পাচ্ছে না। সব রাস্তা যেন এক জমিদার বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। বাড়িটার নাম কালভৈরব প্যালেস। দরজাটা ভাঙা, আর সেখান থেকে এক পচা মাংসের গন্ধ আসছে। ভেতরে ঢোকার সাথে সাথেই দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। রুদ্র তার লাইটার জ্বালাল। বিশাল হোলঘর, তাতে ধুলো আর মাকড়সার জাল। দেয়ালে টাঙানো আছে পুরনো সব তৈলচিত্র। ছবিগুলোর দিকে তাকালে মনে হয় তারা রুদ্রের নড়াচড়া লক্ষ্য করছে। হঠাৎ হোলঘরের এক কোণ থেকে একটা মিউজিক বক্স বাজতে শুরু করল। একটা করুণ, ভাঙা সুর। রুদ্র সেই দিকে এগিয়ে গেল। মিউজিক বক্সটার পাশে একটা পুরনো আয়না।
রুদ্র আয়নায় নিজের প্রতিবিম্ব দেখল, কিন্তু প্রতিবিম্বটা তার সাথে মিলছে না। আয়নায় রুদ্রের পেছনে দাঁড়িয়ে আছে এক দীর্ঘাকৃতি নারী মূর্তি। তার পরনে কালো পোশাক আর মুখটা কুয়াশায় ঢাকা। নারী মূর্তিটা তার হাত বাড়াল রুদ্রের দিকে। রুদ্র ছিটকে সরে এল। আয়নাটা ভেঙে চুরমার হয়ে গেল। ভাঙা কাচের প্রতিটা টুকরোয় এখন সেই নারী মূর্তি দেখা যাচ্ছে। তারা সবাই একসাথে হাসছে, এক পৈশাচিক, হারহীন করা হাসি। সে হলঘর থেকে বেরিয়ে ওপর তলায় দৌড় দিল। প্রতিটা ঘরে ঢোকার সাথে সাথে দৃশ্য বদলাতে লাগল। এক ঘরে সে দেখল ব্রিটিশ অফিসাররা টেবিলে বসে তাস খেলছে, কিন্তু তাদের সবার গলা কাটা, রক্তে টেবিল ভেসে যাচ্ছে। অন্য ঘরে সে দেখল আদিবাসী গাইড বৃদ্ধটি নিজের এক চোখ উপরে ফেলছে। রুদ্রের মাথা ঘুরছে। সে বুঝতে পারছে না সে স্বপ্ন দেখছে নাকি সত্যি। হঠাৎ সে একটা বড় ঘরের সামনে এসে থামল। ঘরের দরজাটা অল্প খোলা। ভেতরের দৃশ্য দেখে তার হৃৎপিণ্ড যেন থেমে গেল। ঘরের মাঝখানে একটা বড় খাটের ওপর শুয়ে আছে এক নারী। না, ওটা মানুষ নয়। ওটা এক পচাগলা লাশ, কিন্তু তার পেটের ভেতর থেকে হাজার হাজার কালো পোকা বেরিয়ে আসছে। আর সেই লাশটা রুদ্রের দিকে তাকিয়ে বলল, আমাদের সাথে থাকবে না, রুদ্র। রুদ্র চিৎকার করে দৌড় দিল। সে সিঁড়ি দিয়ে নিচে নামছে, কিন্তু সিঁড়ি শেষ হচ্ছে না। সে ঘুরপাক খাচ্ছে এক অনন্ত অন্ধকূপে। হঠাৎ তার মনে হল কেউ তার পা ধরে টানছে। সে নিচে তাকিয়ে দেখল সিঁড়ির ধাপগুলো থেকে হাত বেরিয়ে আসছে, কালো পচা হাত। তারা রুদ্রকে আঁকড়ে ধরছে। সে তার ব্যাগ থেকে একটা ছুরি বের করে হাতগুলো কাটতে লাগল, কিন্তু একটা হাত কাটলে 10টা হাত বেরিয়ে আসছে। সে বুঝতে পারল সে আর পালাতে পারবে না। লালগড় তাকে গ্রাস করে নিয়েছে। হঠাৎ সব অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে সেই অন্ধ আদিবাসী বৃদ্ধ জঙ্গলের মুখে দাঁড়িয়েছিল। সূর্য উঠেছে, কিন্তু লালগড়ের দিক থেকে লাল কুয়াশা সরেনি। বৃদ্ধটি এক দীর্ঘশ্বাস নিয়ে জঙ্গলের দিকে পিঠ ফিরিয়ে হাঁটা দিল। সে জানত রুদ্র আর ফিরবে না। লালগড়ের কালভৈরব প্যালেসের সেই আয়নার ঘরে ভাঙা কাচের টুকরোগুলো আবার জোড়া লেগে গেছে। আয়নায় এখন নতুন একটা প্রতিবিম্ব দেখা যাচ্ছে। এক যুবক, হাতে ছুরি, মুখটা আতঙ্কে বিকৃত। সে আয়নার ভেতর থেকে বাইরে বেরোনোর জন্য ছটফট করছে, কিন্তু পারছে না। তার পেছনে দাঁড়িয়ে আছে ছায়া রানী। তার মুখে এখন এক বিজয়ের হাসি। সে রুদ্রের কানে ফিসিয়ে বলল, তুমি তো বিশ্বাস করতে না, রুদ্র। এখন বিশ্বাস করো। লালগড়ের ওপর দিয়ে একটা শকুনের দল উড়ে গেল। শহরটা আবার শান্ত, নিথর, পরবর্তী শিকারের অপেক্ষায়।